গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকত না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমার সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন,
তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব, তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক, কাকিমা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও, এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম, বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে
আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো, তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হল। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বড় এক ভাই আর আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার বড় ভাবিকে নিয়ে। বড় ভাই বিয়ে করে 2003 সালে। আর ভাইয়া বিয়ে করে আমার ভাবির পরিবারের সবাই মিরপুরেতেই থাকে। আর বিয়ে দেয়া হয় একই জেলাতে, মানে ঢাকাতে। আমি যখন ভাবির প্রতি দুর্বলতা অনুভব করি তখন তার বয়স 23 বছর। বিয়ের পর ভাবির হঠাৎ করে বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার কারণে ভাবিকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগত। ভাবি দেখতে যেমন সুন্দরী ছিল তেমনি তার গঠনটাও। ভাবির যে অংশটা আমার সবচেয়ে ভালো লাগত তা হল তার দুটি, তবে তখন এসব নিয়ে কখনো ভাবিনি। তবে ভাবির যখন একটা ছেলের জন্ম হয় তখন আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখতাম যখন সে তার বাচ্চাকে খাওয়াত। আমার খুব লোভ লাগত। ভাবতাম, ইস, আমিও যদি খেতে পারতাম। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যায়। তবে আমি হাল ছাড়িনি, সুযোগের অপেক্ষায় ছিলাম, আর একদিন সেই সুযোগটা এসে গেল। দিনটি ছিল 2004 সালের এপ্রিল মাসের 21 তারিখ। হঠাৎ করে ভাবি বল যে ভাবির নাকি খুব শরীর খারাপ, বুকে নাকি অনেক ব্যথা করছিল। দেরি না করে তাড়াতাড়ি আমি ডাক্তার সাথে করে নিয়ে যাই। কারণ বড় ভাই তখন বাড়িতে ছিল না, আর বড় ভাই ব্যবসার কারণে থাইল্যান্ডে গিয়েছিল। তো ডাক্তার গিয়ে ভাবিকে দেখে বলে দেরি না করে ভালো একজন হার্টের ডাক্তার দেখাতে। আমি ঘটনাটা বড়ভাইকে জানাই। বড়ভাই আমাকে বলল যে ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। আমি তখন একটা প্রাইভেট কার করে মিরপুর থেকে ভাবিকে নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের উদ্দেশ্যে রওনা হই। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় কয়েক ঘণ্টা লেগে যায়। আমি ভাবিকে নিয়ে আমার পরিচিত একজন হার্টের ডাক্তার দেখায়। ডাক্তার ভাবিকে দেখে কিছু টেস্ট দিল আর আমাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলল। আমি ভাবিকে টেস্টগুলো করিয়ে ওষুধ নিয়ে আসি। ডাক্তার ভাবিকে একটা স্যালাইন দিল, যা শেষ হতে প্রায় রাত 8টা বেজে যায়। স্যালাইন শেষে ভাবিকে কিছুটা ভালো মনে হল। ডাক্তার ভাবিকে দেখে আরও কিছু ওষুধের নাম লিখে দেয়। আর একটা ব্যথা কমানোর মলম নিয়ে আসতে বলে। আর মলম দিয়ে বলে রাতে ভালো করে মালিশ করতে ব্যথা কমে যাবে।
আর বলল পরদিন আবার নিয়ে যেতে টেস্ট রিপোর্টগুলো দেখে ফাইনাল প্রেসক্রিপশন দেবে। ডাক্তারের কথা শুনে আমি তো মনে মনে খুশি। কারণ আজ হয়তো সেই দিন যে দিনের অপেক্ষা আমি অনেক আগে থেকে করছি। আমি ভাবিকে আমার মনের কথা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি এখন কি হবে, রাতে কথায় থাকব আমি? ভাবি অনেকভাবে বলল, এক কাজ করো, তুমি যেহেতু থাকতেই হবে, চলো কোনো হোটেলে গিয়ে উঠি, এই রাতটাই তো মাত্র, কোনো রকম কাটাতে পারলেই চলবে। আমার তো ভাবির কথা শুনে আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা। তাহলে বাসাতে আমি জানিয়ে দেই, কি বলো? ভাবি, হ্যাঁ তাই করো। আমি বাসাতে আর বড়ভাইকে ফোন করে সব জানাই। বড়ভাই থেকে যাওয়ার জন্য বলে। আমি ডাক্তারের দেয়া ওষুধগুলো আর মলমটা নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে ভালো দেখে একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর আমি ভাবিকে বলি, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি তোমার মলম মালিশ করে করে দেব। ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেল আর বলল, তোমার মালিশ করতে হবে না, আমি নিজেই মালিশ করতে পারব। এ কথা বলার সময় ভাবির মুখে মুচকি হাসি ছিল। আমি বললাম, তুমি আগে গিয়ে গোসল করে নাও, তারপর দেখা যাবে। ভাবি গোসল করার জন্য বাথরুমে চলে যায়। আমি ভাবতে থাকি কিভাবে শুরু করব। এই সব কথাগুলো ভাবছিলাম আর তখনই ভাবি গোসল শেষে বাথরুম থেকে বের হল। ভেজা ভাবিকে দারুণ লাগছিল। আমি এক দৃষ্টিতে তার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সে আমার অবস্থা দেখে বলল, ভাবি, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখতেছ? ভাবি, সত্যি কথা বলতে কি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ভাবি, আজ কেন, আগে বুঝি আমাকে সুন্দর লাগত না? তা না, আজ একটু বেশিই সুন্দর লাগছে তোমাকে। ভাবি, যাও আর পাকামো করতে হবে না, গোসল করে নেও। ওহ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম বলে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেলাম। গোসল শেষে হাফ প্যান্ট পরে যখন বের হলাম তখন ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এখানে হাসার কি আছে? ভাবি, কি, আমি তো হাসিনি। আমি দেখছি। আচ্ছা, তোমার এখন কেমন লাগছে ভাবি? ভাবি, আগের চেয়ে একটু ভালো, তবে বুকের ব্যথাটা এখনও তেমন কমেনি। তুমি ওষুধগুলো খেয়ে শুয়ে পর, আমি তোমার শরীরে মালিশ করে দেব, দেখবে কমে যাবে। ভাবি, বললাম না আমি নিজেই মালিশ করতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। বলে ভাবি ওষুধগুলো খেল। তুমি পারবে না। কেউ কি নিজের শরীর মালিশ করতে পারে? অযথা বাড়াবাড়ি না করে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। ভাবি আর কি করবে, আমার বায়নার কাছে হার মেনে শুয়ে পড়ল আর বলল, অনেক তো মালিশ করার শখ, আজ দেখ কেমন মালিশ করো। আমি বললাম, ও মা, তুমি কাপড় পরে থাকলে মালিশ করব কিভাবে? ভাবি, আমি তোমার সামনে কাপড় খুলতে পারবো না। আমি কি তোমার পর নাকি যে আমার সামনে লজ্জা পাচ্ছ? আর আমি তো তোমাকে সব কাপড় খুলতে বলছি না, শুধুমাত্র শাড়িটা। ভাবি, আচ্ছা বাবা ঠিক আছে, আমি তো এক পলকে তাকিয়ে আছি। তখন আমি মলমটা নিয়ে মালিশ করা শুরু করলাম। ভাবি আমার হাতের পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আমি আস্তে আস্তে তার চারপাশে মালিশ করতে থাকি। আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি এখন কেমন লাগছে তোমার? ভাবি, অনেক ভালো লাগছে। তুমি নিজেই করতে পড়তে এমন মালিশ? ভাবি, কখনো না। তাহলে তখন তো খুব বলছিলে তুমি নিজেই মালিশ করতে পারবে? ভাবি, এমনি বলেছিলাম। সত্যি কথা বলতে কি, তোমাকে বলতে আমার লজ্জা করছিল। এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে থাকো, আমি ভালো করে মালিশ করে দেই, দেখবে তোমার ব্যথা কমে যাবে। ভাবি, ঠিক আছে বলে চুপ করে শুয়ে রইল। দেখলাম ভাবি কিছু বলছে না, সাহস করে বললাম, ভাবি একটা কথা বলি। ভাবি, বলো। ভাবি কিছু না বলে চুপ করে রইল দেখে আমি আবার বললাম, ভাবি তোমার খুলে দেই? ভাবি, দেখো এগুলো ভালো না, তুমি আমার আপন দেবর, আর আমি কিভাবে তোমার সামনে অর্ধ হব? আর আমি তাড়াহুড়োয় ভিতরে কিছু পড়িনি। এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আর এখানে খারাপের কি আছে? আমি তো তোমার ওগুলো অনেকবার দেখেছি, তাই আমার সামনে লজ্জা কিসের? আমি তো শুধু তোমার ভালোর জন্য বলছিলাম। এই বলে একটু অভিমানের ভঙ্গি করে বললাম, থাক লাগবে না, বলে আবার মন দিলাম। ভাবি কিছুক্ষণ ভেবে বলল, ও মা, আমার দেবরটা দেখি আমার উপর রাগ করেছে। বলে আমার মাথাটা তার দিকে তুলে নিল আর বলল, ভাবি, আচ্ছা তুমি বুঝিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে? তবে দেখ দেবর ভাবি, এসব ঠিক না।
আর কেউ জানলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আমার ঘর সংসার সব শেষ হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ নাকি? আমি কেন কাউকে বলতে যাব? তোমাকে লুকিয়ে দেখার কি আছে? তোমার ছেলেটাকে যখন তুমি খাওয়াতে তখন তো আমি অনেকবার দেখেছি। তবে সেটা অনেক আগে। আর একদিন বড়ভাই যখন খাচ্ছিল তখন আমি দেখছি। ভাবি, আচ্ছা তাই বুঝি এখন আমার এগুলো আবার কাছ থেকে দেখতে ইচ্ছে করছে? এই বলে ভাবি তার দিয়ে বলল, দেখো তোমার যত ইচ্ছে দেখো, আর এগুলোকে একটু ভালো করে মলম দাও। আমি তো খুশিতে ভাবির বসিয়ে দেই। তারপর 2 হাত দিয়ে ভাবির শক্ত শক্ত 2টা ভাবিরগুলো দেখতে খুব সুন্দর ছিল। আমি মনের সুখে অনেকক্ষণ পর ভাবিকে বললাম, ভাবি তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? ভাবি, না রাগ করব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাবি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। ভাবি হতভম্ব হয়ে বলে, আমাকে কি? সত্যি বলছি ভাবি। তোমাকে আমি সব সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম। ভাবি, কি বলছো তুমি এসব কথা? আর কি কি দেখেছ আমার? বললে তুমি রাগ করবে না তো? ভাবি, না করব না বলো। একদিন তোমাকে বড়ভাই কাজটাও আমি দেখছি। আর তখন থেকে আমারও তোমাকে খুব ইচ্ছে করত। ভাবি, না বোঝার ভান করে, কি ইচ্ছে করত তোমার আমার সাথে? বড়ভাই যা করছিল। ভাবি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি জানো তুমি এসব কি বলতেছ? তাছাড়া আমরা ভাবি দেবর। তুমি তাহলে কিছুই জানো না। আজকাল সবই সম্ভব। অনেকগুলো ছবি দেখছি যেখানে শুধু দেবর ভাবি কেন ভাইবোন মাছেলে তো ওইসব কাজ করে। ভাবি, আমি বিশ্বাস করি না। তুমি সব বানিয়ে বলতেছ। কসম ভাবি, আমি কিছুই বানিয়ে বলছি না। সবই সত্যি। প্রথমত আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যখন দেখলাম তখন বিশ্বাস না করে থাকতে পারিনি। আর এছাড়াও বাজারে অনেক গল্পের বইও পাওয়া যায়, যেখানে মাছেলে বাবা মেয়ে আর ভাইবোন ভাবি দেবরের গল্পে ভরপুর। ভাবি, তুমি কি সত্যি বলতেছ? ভাবি, আমি কি তোমাকে মিথ্যে বলবো নাকি? আর কসমত করলামই। কসম করে কেউ কি মিথ্যে কথা বলে নাকি? ভাবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ওইসব বাদ দাও। আমি বুঝতে পারলাম ভাবি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাই এবার দেখি ভাবির শ্বাস ঘন হচ্ছে। একবার উপরে যাই, আবার নিচে নেমে আসি। কিছুক্ষণ পর ভাবি আবার জিজ্ঞেস করে, ভাবি, আচ্ছা আমরা যা করছি তা কি ঠিক? বেটিকের কি আছে? আর আমরা 2 জন তো মানুষ। আর যদি চায় তাহলে সেখানে সমস্যা তো থাকার কথা নয়। আর তুমি কি জানো পৃথিবী শুরু হয়েছে পারিবারিক খেলা দিয়ে। আগে তো দেবর ভাবির ভাইবোনের বিয়ে বৈধ ছিল। আর তা হতো অনেক ধুমধাম করে। আর অনেক জায়গায় বাবার যদি কিছু হয় ছেলে তার মাকে বিয়ে করে। এরকম আরও অনেক কাহিনী আছে। ভাবি, তাই নাকি? তুমি এত কিছু জানলে কি করে? বই পড়ে। ভাবি, তাই তো বলি আমার প্রতি তোমার এত মনোযোগ কেন ছিল? আচ্ছা তুমি তাদের মতো আমার সাথে। তুমি যদি মতো দাও তাহলে তোমাকে ভালো করে, আর এটা আমার অনেক দিনের আশা। একমাত্র তুমিই পারো আমার আশাটা পূরণ করতে ভাবি। ভাবি, হ্যাঁ তুমি। ভাবি, কিন্তু আমার খুব ভয় করছে যদি কেউ জেনে যায়। তুমি আর আমি যদি কাউকে না বলি তাহলে কে জানবে? ভাবি, তা ঠিক, তবে এটা করা কি ঠিক হবে? ভাবি তুমি শুধু শুধু চিন্তা করছো। কিছুই হবে না, আর কেউ জানবেও না। আমরা তো আর সবার সামনে না। এসব কথা বলতে বলতে আমি ভাবির কাছে তা ভাবি এতক্ষণ খেয়াল করেনি। পরদিন সকালে ফ্রেশ হয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা নাস্তা করে হালকা মার্কেটিং করে সকাল 9টার দিকে আবার হসপিটালে যাই। ডাক্তার বলে চিন্তার কোনো কিছু নাই, রিপোর্ট নরমাল। তবে যে ওষুধগুলো দিয়েছি তা চালিয়ে যান। আর 1 মাস পর এসে আরেকবার চেকআপ করে নিবেন। আমরা ডাক্তার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেই। আর ওই দিনের পর থেকে আমাদের প্রতিদিনই হয়ে থাকে। আবার কখনো ভাইয়া যদি দেশের বাহিরে যায়, তখন আমাদের রাতেও হয়। আর এভাবেই আমাদের ভাবি দেবরের সম্পর্ক চলতে থাকে, যা আজ পর্যন্ত চলছে।